তো অ্যাজমার তিনটে সিমটম, সবচেয়ে জরুরি সিমটম। অ্যাজমা একটা অ্যালার্জিক অসুখ, তো অ্যাজমার তিনটে প্রধান সিমটম। এক নম্বর হলো কাশি হওয়া। নর্মালি কাশি শুকনো কাশি হয়, কাশির জন্য রাত্রে ঘুম ভেঙে যায়। 2 নম্বর হলো বুকে সাঁই সাঁই করা, যাকে বলে ভিজিং। আর 3 নম্বর হলো শ্বাসকষ্ট হওয়া, হাঁপ ধরা। এই তিনটে হলো অ্যাজমার সাইন্স। এগুলো যদি কারুর থাকে, বারবার হয়, রোটেটিং মেজারে বারবার হতে থাকে, তাহলে তার অ্যাজমা হওয়ার সম্ভাবনা বেশি। যদি কোনো ফ্যামিলি মেম্বারের অ্যাজমা থাকে, বাবা মা ভাই বোন কারোর থাকে, তাহলে চান্সেস আরো বেশি হয়। এবং এরকম যদি হয়, তাড়াতাড়ি একজন ডাক্তারের কাছে গিয়ে পরামর্শ নেওয়াটাই যথার্থ কাজ। আমার নাম ডক্টর রাজা ধর, আমি হেড অফ পালমোনোলজি, CMRI হসপিটাল। প্রত্যেক বছর 7th of May ওয়ার্ল্ড অ্যাজমা ডে পালিত হয়। আজকে অ্যাজমা ডে থিম হলো অ্যাজমা এডুকেশন এম্পাওয়ার্স। তো আমাদের দেশের জন্য বা আমাদের শহরের জন্য, আমাদের হসপিটালের জন্য এই প্রোগ্রাম ইম্পর্টেন্ট কেন? তার কারণ হলো আমাদের লাস্ট যখন আমরা গুনেছি অ্যাজমার সংখ্যা, আমাদের দেশে there are 40 মিলিয়ন অ্যাজম্যাটিক্স, 40 মিলিয়ন অ্যাজম্যাটিক রয়েছে। তার থেকেও বেশি জরুরি যে ভারতবর্ষে অ্যাজমাতে মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি। সারা পৃথিবীতে যদি 100 জন অ্যাজম্যাটিকের মৃত্যু হয়, তার মধ্যে 45 জন ভারতবর্ষ থেকে। দ্যাট ইজ হাউ হাই আর অ্যাজমা মর্টালিটি ইজ। তো আজকের প্রোগ্রাম অ্যাজমা অ্যাওয়ারনেস বাড়ানোর জন্য। আজকের প্রোগ্রাম আমরা নর্মাল লোকেদের লাং হেলথ স্ক্রিন করছি, আর সেটা আমরা করছি দুটো পরীক্ষার দ্বারা। এক নম্বর হলো স্পাইরোমেট্রি, যেটা আমাদের এজ ওল্ড কনভেনশনাল লাং ফাংশন টেস্ট, এবং অন্যটি হলো অসিলোমেট্রি, যেখানে আমাদের শ্বাসনালীর যে শাখা প্রশাখা, ছোট থেকে ছোট শাখা প্রশাখা, তার টেস্টিংকে বলে অসিলোমেট্রি। তো সেটা আমাদের যারা পপুলেশন এসছে, আমাদের এমিনেন্ট লোকজন শহর থেকে এসছে, তাদের আমরা স্ক্রিন করছি। এই স্ক্রিনিং এর পরে যদি কারো অসুখ ধরা পড়ে, তাহলে আমাদের তাদের চিকিৎসা দেব। এরপরে আমরা একটা এডুকেশনাল প্রোগ্রাম করব, যেখানে আমরা দূষণে অ্যাজমার কি প্রভাব সে নিয়ে কথা বলবো। আমাদের আজকে একটা নতুন ক্লিনিক শুরু হচ্ছে, যেটার নাম সিভিয়ার অ্যাজমা ক্লিনিক, যেখানে হাঁপের দোষ, অ্যাজমার দোষ যাদের আছে, তাদের সবচেয়ে সিভিয়ার ক্যাটাগরি পেশেন্টদের দেখাশোনা করা হবে, যেখানে ডাক্তারের সাথে নিউট্রিশনিস্ট, ডায়েটিশিয়ান, ফিজিওথেরাপিস্ট, রিহ্যাবিলিটেশন, এই সব একসাথে করা হবে, এবং আধুনিকতম ওষুধ যাদেরকে বায়োলজিক্স বলে, সেগুলো দেওয়ার ব্যবস্থা করা হবে। আজকের দিনে আপনি বললেন বেশিরভাগ মৃত্যু অ্যাজমা পেশেন্টের হাঁপানি, শ্বাসকষ্ট, এটা কেন হচ্ছে? বেশি কোন বয়সে বেশি এগুলো দেখা যাচ্ছে? তো অ্যাজমার মৃত্যুর কারণ বেশি হওয়ার কারণ ভারতবর্ষে অনেকগুলো। এক নম্বর হলো যে আমরা অ্যাজমা আর্লি ধরতে পারছি না, ডায়াগনোজ করতে পারছি না। আমরা যদি ডায়াগনোজ করি, তাহলে অনেকে মনে করে যে ইনহেলার থেরাপি, যেটা অসুখের সর্বশ্রেষ্ঠ, সেটা নেওয়া ক্ষতিকারক, তাই জন্য লোকে সেটা নিচ্ছে না। যে ইনহেল স্টেরয়েড, এই ইনহেলারের মধ্যে যে ইনহেল কর্টিকোস্টেরয়েড আমরা দিই, যেটা অ্যাজমার ড্রাগ অফ চয়েস, অনেক লোক সেটা নিতে রাজি হচ্ছে না। এই সব মিলিয়ে অনেকে মনে করে স্টেরয়েড নিলে শরীরের ক্ষতি হবে, অনেকে মনে হয় যে ইনহেলার নিলে তাতে ডিপেন্ডেন্স হবে। তো এই সব যে আমাদের মিস ইনফরমেশন, আমরা যে ভুল তথ্য জানি, সেগুলো কারেক্ট করার জন্য এরকম প্রোগ্রাম। তাই জন্য অ্যাজমার এত বেশি আক্রান্ত লোকজন, তাই জন্য অ্যাজমায় মৃত্যু। বেশিরভাগই এটা কি ড্রিঙ্ক করা বা স্মোক করা, এগুলো ছাড়াও এটা যারা করে না তাদেরও অ্যাজমা হয়, হতে পারে? অ্যাজমা তো জেনেটিক অসুখ, জিনের সঙ্গে এনভায়রনমেন্টাল লিঙ্ক। এনভায়রনমেন্টাল লিঙ্ক মানে অ্যাজমা যাদের জিন আছে অ্যাজমার, তাদের যখন ট্রিগার্স আসে, মানে অ্যাজমা বাড়ানোর মতো ট্রিগার্স অনেক রকমের হয়। আপনি দূষণের কথা বললেন, তো পলিউশন রয়েছে, ডাস্ট রয়েছে, রেনু রয়েছে, পোলেন রয়েছে, অ্যানিমাল হেয়ার, কুকুরের চুল, বেড়ালের চুল, লোম, এটসেট্রা, এগুলোতে অ্যাজমা বাড়তে পারে। তো এই জিন এবং এনভায়রনমেন্ট যদি একত্রিত হয়, তাহলেই অ্যাজমা হয়। ধূমপানের জন্য অ্যাজমা বাড়ে, অ্যাজমা সিভিয়ারিটি বাড়ে, সিভিয়ার অ্যাজমা অ্যাটাকস অনেক বেশি হয় ধূম্রপানের জন্য। কিন্তু তাছাড়াও যারা ধূম্রপান করে না, তাদের এই পলিউশনের জন্য, বা আমাদের এই যে জ্বালানি গ্যাস, আমাদের এই যে কয়লার উনুন বা আমাদের চুল্লি যেগুলোতে রান্না হয়, বায়োমাস এক্সপোজার বলি আমরা, তার জন্য অ্যাজমা অনেক বেশি হয়। তো এমন নয় যে ধূম্রপান করলেই খালি অ্যাজমা হয়, কিন্তু ধূম্রপান যারা করে তাদের অ্যাজমার পরিণতি অনেক খারাপ হয়, অনেক বেশি সিভিয়ার ডিজিজ হয়। প্রাথমিকভাবে যদি বুঝতে পারে কি হাঁপানি হচ্ছে প্রথম স্টেজে, ইয়াং স্টেজে, তখন সে কিভাবে প্রিপারেশন নেবে, কিভাবে নিজেকে কেয়ার করবে? তো অ্যাজমার তিনটে সিমটম, সবচেয়ে জরুরি সিমটম। অ্যাজমা একটা অ্যালার্জিক অসুখ, তো অ্যাজমার তিনটে প্রধান সিমটম। এক নম্বর হলো কাশি হওয়া।
নর্মালি কাশি শুকনো কাশি হয়, কাশির জন্য রাত্রে ঘুম ভেঙে যায়। 2 নম্বর হলো বুকে সাঁই সাঁই করা, যাকে বলে ভিজিং। আর 3 নম্বর হলো শ্বাসকষ্ট হওয়া, হাঁপ ধরা। এই 3টে হলো অ্যাজমার সাইন্স। এগুলো যদি কারুর থাকে, বারবার হয়, রোটেটিং মেজারে বারবার হতে থাকে, তাহলে তার অ্যাজমা হওয়ার সম্ভাবনা বেশি। যদি কোনো ফ্যামিলি মেম্বারের অ্যাজমা থাকে, বাবা মা ভাই বোন কারোর থাকে, তাহলে চান্সেস আরো বেশি হয়। এবং এরকম যদি হয়, তাড়াতাড়ি একজন ডাক্তারের কাছে গিয়ে পরামর্শ নেওয়াটাই যথার্থ কাজ। তো আমাদের অ্যাজমা ক্লিনিক, আপনি বললাম অ্যাজমা ক্লিনিক রয়েছে। তাছাড়াও আমাদের জেনারেল পালমোনোলজি ক্লিনিক, লাং ক্লিনিক আছে। তাতে প্রত্যেকদিন আমাদের 30% পেশেন্ট অন্তত অ্যাজমার থাকে। আমরা প্রায় মাসে 1000 থেকে 1200 অ্যাজমা পেশেন্ট দেখি। আমাদের অ্যাজমা পুল আপাতত প্রায় 10,500 পেশেন্টের। তো তাই জন্য সেরকম ভাবে ভালো চিকিৎসা, সৎ চিকিৎসা, এছাড়া আমরা এরকম এডুকেশনাল প্রোগ্রাম করি, ডাক্তারদের জন্য করি, পেশেন্টদের জন্য করি, যাতে অ্যাওয়ারনেস বাড়ে, লোকে মডার্ন অ্যাজমা চিকিৎসা জানতে পারে। সেই জন্য আমাদের প্রচেষ্টা প্রচুর। অ্যাজমার সংখ্যা মহিলাদের বেশি পুরুষের থেকে, কিন্তু অল্পই বেশি। এটা অ্যাক্রস সেক্সেস, মেল ফিমেল দুজনেরই হয়। বাচ্চাদের বেশি হয়, বেশি বয়সে কম হয়। কিন্তু এমন নয় যে বেশি বয়সে হতে পারে না, বেশি বয়সেও অ্যাজমা হতে পারে। কম বয়সে 70%, বেশি বয়সে 30%। তো যেহেতু শহরে পলিউশনের অ্যামাউন্ট বেশি, সেই জন্য অ্যাজমার সিভিয়ারিটি শহরে বেশি। গ্রামে দূষণ কম, সেই হিসাবে অ্যাজমার সিভিয়ারিটি গ্রামে একটু কম থাকে। কিন্তু যেখানে চাষ হচ্ছে বা যেখানে আপনাদের বাড়িতে গরু রয়েছে, ছাগল রয়েছে, সেগুলো যদি ট্রিগার হয়, তাহলে সে কারণেও অ্যাজমা বাড়তে পারে। আজকে ওয়ার্ল্ড অ্যাজমা ডে থিম হলো অ্যাজমা এডুকেশন এম্পাওয়ার্স, মানে অ্যাজমা সম্পর্কে যতটা সম্ভব পাবলিক অ্যাওয়ারনেস ক্রিয়েট করা যায়। তো সেই পারপাসে আমরা এখানে একটা হেলথ ক্যাম্প অ্যারেঞ্জ করেছি। সকাল 10টা থেকে অনেক রকম পেশেন্ট এবং যারা পেশেন্ট নয়ও সেরকম লোকজন অনেকে এসেছেন। বয়স্ক তাদের মধ্যে মেজরিটি রয়েছেন। আমাদের মোটামুটি অ্যারাউন্ড 40% পপুলেশনই আমরা স্ক্রিনিং করে দেখলাম যে তাদের নানান রকম অসুস্থতা রয়েছে, মানে ক্রনিক লাং ডিজিজ রয়েছে। তাদেরও আমরা লাং ফাংশন করাচ্ছি। আবার যারা হেলদি ভলান্টিয়ার্স রয়েছে, মানে যাদের কোনো রকম কোনো সিমটমস নেই, নন স্মোকার, তাদেরও আমরা লাং ফাংশন করে দেখতে চাচ্ছি যে তাদের কিরকম ডেটা জেনারেট হয়। কারণ ইন্ডিয়ান পপুলেশনের ক্ষেত্রে এরকম কোনো স্ট্যান্ডার্ড সেট করা নেই, তাই আমরা সেটা করছি। এবং তাতে পেশেন্টরাও উপকৃত হবে এবং তার পেশেন্টের সাথে যারা এসছেন তাদের তো উপকার হবেই। বয়স্কদের ক্ষেত্রে জেনারেলি অ্যাজমা, সিওপিডি, মানে যেগুলোতে শ্বাসনালী সংকোচন হয়, সেই ধরনের রোগের প্রাদুর্ভাবই বেশি। এগুলো নানান কারণে হয়। বেশিরভাগ ক্ষেত্রে আগে যেটা ছিল যে স্মোকিং করলে অথবা বাড়িতে উনুনে রান্না করলে সেই ধোঁয়ার জন্য হয়। কিন্তু এখন তো জানেনই যে প্রচন্ড পরিমাণে পলিউশন বেড়ে গেছে সব জায়গায়। তো সেই পলিউশন ইনডিউস লাং ড্যামেজও প্রচুর বেশি। জেনারেলি যদি স্মোকিং ইনডিউস লাং ড্যামেজ হয় তাহলে ছেলেদের ক্ষেত্রে বেশি। যদি ধোঁয়াজনিত লাং ড্যামেজ হয় তাহলে ফিমেলদের ক্ষেত্রে বেশি, মানে মেয়েদের ক্ষেত্রে বেশি। আর যদি পলিউশন বলেন তো সেটা কাউকেই রেহাই দেয় না, সেটা যে কারণ হতে পারে। তো রোগটা যখনই ধরা পড়ে তখন থেকেই তার চিকিৎসাটা শুরু হওয়া জরুরি। কারণ রোগটাকে যদি পাত্তা না দেওয়া হয়, তার ট্রিটমেন্টটা ঠিকঠাক না করা হয়, জেনারেলি এই রোগগুলো নিজেরাই বেড়ে চলে, মানে দেজ আর ক্রনিক প্রোগ্রেসিভ ডিজিজ। তো ওটাকে যদি আটকানো না হয় তাহলে ভবিষ্যতে গিয়ে মানুষকে অনেকটাই অস্বস্তিতে ফেলতে পারে, অনেকটা অসুস্থ করে তুলতে পারে। আমি ডক্টর বিউটি বিশ্বাস, আমি সিএমআরআই হসপিটালের কনসালটেন্ট পালমোনোলজিস্ট। From the nitrogen dioxide and from ground level ozone, as far as asthma mortality, acute attacks of asthma etc. are concerned. এছাড়া একটা টার্মিনোলজি আপনারা সবাই ফ্যামিলিয়ার, which is about particulate matter. Particulate matter মানে অনেক ছোট ছোট ধুলোর কণা যেগুলো বাতাসের মধ্যে পাওয়া যায়, সেগুলো আমরা যখন ফিল করি সেগুলো এতই ছোট যে সেটা আস্তে আস্তে লাংসে গিয়ে ব্লাড সার্কুলেশনের মধ্যে চলে যায়। These particles are relevant in 3 sizes: 1 micron, 2.5 micron and 10 micron. এগুলোকে বলা হয় PM1, PM2.5 and PM10. Those are the sizes that we talk about. এগুলো কতটা ক্ষুদ্র সেটা দেখাবার জন্য আমি আপনাদের এক্ষুনি একটা স্লাইড দেখাবো। Before that, this is air quality in India. এটা আমার ছবি নয়, এটা World Health Organizationের ছবি। This looks at the percentage of India
যেখানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের রেকমেন্ডেশনের থেকে বেশি এয়ার পলিউশন রয়েছে। সো দ্য রেকমেন্ডেড অ্যামাউন্ট অফ পিউরিটি অফ এয়ার in India is only 2%. 98% of Indian population live in places where air quality exceeds the World Health Organization limits. And you can see the theory that Dr. Lal, air pollution. You can see most of India, all of India is a fiery red color. These are the World Health Organization recommended standards for breathing. A standard for breathing is what is recommended is called Air Quality Index, AQI. Is the Air Quality Index, green is good. So damage circle ekdom konay jeta dekhchen green er ekhane hoyeche 0 to 50. So green is good. And if you go around this circle, joto beshi darker shade, the green is the worst. 300 plus is hazardous. If you look at 2023, Kolkata se 40% of 365 days 2023 ke 40% of 2023 in Kolkata had an air quality index of more than 300.